স্টুডেন্টস, আজকে দেখো মুঘল সাম্রাজ্য অটোমান সাম্রাজ্যের তুলনায় এটা পড়াবো। এটাই তোমাদের তৃতীয় অধ্যায়ের শেষে রাখি। দেখো, মধ্যযুগে পৃথিবীতে যেসব সাম্রাজ্যের উত্থান ঘটেছিল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ভারতের মুঘল সাম্রাজ্য এবং পশ্চিম এশিয়া ও ইউরোপের অটোমান সাম্রাজ্য। ভারতে যেমন বহিরাগত মুসলিম শাসকরা সুবিশাল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, তেমনি অটোমান তুর্কি মুসলিমরাও নিজেদের মাতৃভূমির সীমানা ছাড়িয়ে দূর দেশে অটোমান সাম্রাজ্যের প্রসার করতে সক্ষম হয়। তবে মুঘল সাম্রাজ্যের তুলনায় অটোমান তুর্কি মুসলিম সাম্রাজ্যের ভৌগোলিক ব্যাপ্তি ও স্থায়িত্ব ছিল অনেক বেশি। সাম্রাজ্যের উত্থান দেখো, মুঘল সাম্রাজ্য মঙ্গল শব্দ থেকে মুঘল শব্দটি উৎপত্তি হয়েছে। প্রতিষ্ঠাতা ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর একদা আর্চিয়ানের যুদ্ধে 1503 খ্রিস্টাব্দে পরাজিত হয়ে তার পৈতৃক রাজ্য ফারগনার সিংহাসন হারান। এরপর তিনি ভাগ্যান্বেষণে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। সাম্রাজ্য প্রতিষ্ঠা পরবর্তীকালে ভারতের লোদি বংশের শাসনকালে রাজনৈতিক অস্থিরতার সুযোগে নিয়ে বাবর ভারত আক্রমণ করেন। তিনি 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লি সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত ও নিহত করেন। তিনি দিল্লি ও আগ্রা দখল করে বাদশাহ উপাধি গ্রহণ করেন। এভাবে বাবরের নেতৃত্বে 1526 খ্রিস্টাব্দে ভারতের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। সাম্রাজ্যের প্রসার বাবর ও হুমায়ুনের আমল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের সীমা উত্তর ভারতের একটি ক্ষুদ্র অঞ্চলে আবদ্ধ ছিল। পরবর্তী সম্রাট আকবর তা উত্তর পশ্চিমে বালুচিস্তান, উত্তর কাশ্মীর, পূর্বে বাংলা এবং দক্ষিণে গান্ডোয়ানা পর্যন্ত বিস্তৃত করেন। ঔরঙ্গজেবের মৃত্যুকালে 1707 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের বৃহৎ অংশ মুঘল সাম্রাজ্যভুক্ত হয়। অটোমান সাম্রাজ্য দেখো, সাম্রাজ্যের প্রতিষ্ঠা ওসমান শব্দটি থেকে অটোমান শব্দটি এসেছে। ওসমান ছিলেন একজন তুর্কি বীর। সেলজুক তুর্কিদের পতনের পরবর্তীকালে ওসমান পশ্চিম এশিয়ার উত্তর পশ্চিমে আনাতোলিয়ায় বর্তমান তুরস্ক 1299 খ্রিস্টাব্দে ওসমানীয় বা অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। সাম্রাজ্যের প্রসার পরবর্তীকালে অটোমান তুর্কি সুলতানরা তুরস্কের বাইরে এক সুবৃহৎ সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হন। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, গ্রিস, বলকান অঞ্চল সহ দক্ষিণ পূর্ব ইউরোপের সুবিস্তৃত অঞ্চলে অর্থাৎ 3টি মহাদেশে অটোমান তুর্কিদের সাম্রাজ্য বিস্তৃত ছিল। চূড়ান্ত বিকাশের সময় অটোমান সাম্রাজ্যের সীমানা ছিল উত্তরে হাঙ্গেরি থেকে দক্ষিণে এডেন পর্যন্ত এবং পশ্চিমে আলজেরিয়া থেকে পূর্বে ইরানের সীমানা পর্যন্ত বিস্তৃত। গবেষক পল উইটেক মনে করেন যে ইসলামীয় যোদ্ধাদের মধ্যে ধর্মযুদ্ধের আবেগ জাগিয়ে অটোমান সম্রাটরা এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। অটোমান সুলতানরা জাতিতে মুসলিম ছিলেন এবং তারা খলিফা উপাধি ব্যবহার করতেন। রাজনৈতিক অগ্রগতি দেখো, মুঘল সাম্রাজ্য সম্রাট বাবরের রাজত্বকাল থেকে সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক অগ্রগতি অব্যাহত ছিল। বাবর 1526 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে মাত্র 5 বছর রাজত্ব করার সুযোগ পান। তিনি খানুয়ার যুদ্ধে 1527 খ্রিস্টাব্দে রাজপুত বীর সংগ্রাম সিংহকে এবং ঘরগড়ার যুদ্ধে 1529 খ্রিস্টাব্দে শের খা মামুদ লোদি ও নসরত শাহের মিলিত জোটকে পরাজিত করেন। তিনি ভারতের আরো কিছু স্থান দখল করে মুঘল সাম্রাজ্যের প্রসার ঘটান। এরপরে হুমায়ুন, আকবর ও আফগান শেরশাহ। বাবরের মৃত্যুর 1530 খ্রিস্টাব্দের পর তার পুত্র হুমায়ুন দিল্লির মুঘল সিংহাসনে বসেন, কিন্তু বিহারের আফগান শাসক শের খা চৌসার যুদ্ধে 1539 খ্রিস্টাব্দে হুমায়ুনকে পরাজিত করে বাংলা, বিহার, জৌনপুর ও কনৌজ নিজ আধিপত্য সুপ্রতিষ্ঠিত করেন। এরপর তিনি বিল্লগ্রামের যুদ্ধে 1540 খ্রিস্টাব্দে হুমায়ুনকে পুনরায় পরাজিত করলে হুমায়ুন রাজ্য হারা হয়ে সপরিবারে ভারত ত্যাগ করেন। শের খা দিল্লি দখল করে নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন এবং শের শাহ উপাধি গ্রহণ করেন। তিনি সিংহাসনে বসে শীঘ্রই রাজ্য বিস্তারে মন দেন। তিনি সিন্ধুর খোক্কর উপজাতির বিদ্রোহ দমন করেন এবং বাংলা আক্রমণ করে এখানকার শাসক খিজির খাকে বিতাড়িত করেন। শেরশাহ সিন্ধু, পাঞ্জাব, মুলতান, মালব, রাজস্থান প্রভৃতি দখল করেন। শেরশাহের মৃত্যুর পরবর্তীকালে অবশ্য আফগান শক্তিকে হারিয়ে হুমায়ুন 1555 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করতে সক্ষম হন। আকবর দেখো, 1556 খ্রিস্টাব্দে হুমায়ুনের মৃত্যুর পর তার পুত্র আকবর 1556 থেকে 1605 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন। তিনি বৈরাম খাঁ সহায়তায় আজমির, জৌনপুর ও গোয়ালিয়র জয় করেন। 1560 খ্রিস্টাব্দে বৈরাম খাঁ অভিভাবকত্ব ত্যাগ করে আকবর সকল শাসন ক্ষমতা নিজ হাতে তুলে নেন। তিনি বুদি, যোধপুর, জয়পুর, জয়সলমীর প্রভৃতি রাজপুত রাজ্যের সঙ্গে মিত্রতা স্থাপন করেন। তিনি মালব, গান্ডোয়ানা, চিতোর, রণথম্বর, কালিঞ্জর, বিকানির, মারোয়ার, গুজরাট, বাংলা, বিহার, ওড়িশা, কাবুল, কাশ্মীর, সিন্ধু, কান্দাহার এবং দাক্ষিণাত্যের আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা ও খানদেশ প্রভৃতি রাজ্য দখল করেন। আকবর তার জীবনের শেষ যুদ্ধ অর্থাৎ আশিরগড়ের যুদ্ধ 1601 খ্রিস্টাব্দে জয়ের মাধ্যমে আশিরগড় দুর্গ জয় করে তার সাম্রাজ্য বিস্তার নীতি সমাপ্ত করেন। এর ফলে আকবরের মৃত্যুকালে মুঘল সাম্রাজ্যের সীমানায় প্রায় সমুদ্র হিমাচল বিস্তৃত হয়। জাহাঙ্গীর আকবরের পুত্র জাহাঙ্গীর 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ বাংলার 12 ভূঁইয়া নামে সামন্ত জমিদারদের বিদ্রোহ দমন করে এখানে মোগলদের কচিত পুনঃপ্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি মেবারে মোগলদের চূড়ান্ত কচিত প্রতিষ্ঠা করেন। তিনি পাঞ্জাবের উত্তর পশ্চিম সীমান্তের কাংড়া দুর্গ জয় করেন এবং দাক্ষিণাত্যের আহমদনগরের কিছু অংশ দখল করেন। তবে তার আমলে কান্দাহার মোগলদের হস্তচ্যুত হয়।
শাহজাহান দেখো, শাহজাহান 1628 থেকে 1658 খ্রিস্টাব্দ আহমেদনগরের অবশিষ্ট অংশ দখল করেন। এছাড়া দাক্ষিণাত্যের বিজাপুর গোলকোন্ডাকে তিনি বর্ষতা শিকারে বাধ্য করান। তিনি সাময়িককালের জন্য কান্দাহার দখলেও সক্ষম হন। তার আমলে মুঘল সাম্রাজ্যের সীমানা পশ্চিমে সিন্ধু থেকে পূর্বে আসাম ও উত্তরে আফগানিস্তান থেকে দক্ষিণে গোয়া পর্যন্ত বিস্তৃত হয়। ঔরঙ্গজেব 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ উত্তর পূর্ব ভারতের পালমি, কুচবিহার ও পশ্চিম কামরূপ জয় করেন। তিনি উত্তর পশ্চিম সীমান্তে ইউসুফজাই, আফ্রিদি, খটক প্রভৃতি উপজাতির বিদ্রোহ দমন করেন। ঔরঙ্গজেব মারোয়ার দখল করেন এবং মেবারকে বর্ষতা শিকারে বাধ্য করেন। তিনি দাক্ষিণাত্যের বিজাপুর ও গোলকুন্ডা রাজ্য দুটি মোগল সাম্রাজ্যভুক্ত করেন। ঔরঙ্গজেবের পরবর্তী অযোগ্য মোগল শাসকদের আমলে মোগল সাম্রাজ্য ক্রমশ ভাঙনের দিকে এগিয়ে যায়। এটা মনে রাখবে যে বাবার হইল একবার যশ, সাইল ঔষধের, মানে বাবর হইল হচ্ছে হুমায়ুন, একবার মানে আকবর, মানে জাহাঙ্গীর, সাইল মানে শাহজাহান, ঔষধ মানে ঔরঙ্গজেব। মোটামুটি এরাই মোগল সাম্রাজ্যকে ঠিক রেখেছিল। পরবর্তী সব অযোগ্য শাসক। অটোমান সাম্রাজ্য দেখো, আর্জিয়ানোপল অধিকার। অটোমান শাসকরা 1325 খ্রিস্টাব্দের মধ্যে বুরসা দখল করেন। ক্রমে দক্ষিণ ও পূর্বে অটোমান সাম্রাজ্যের বিস্তার শুরু হয়। 1354 খ্রিস্টাব্দের মধ্যে আনাতোলিয়ার, আঙ্কারা ও রোমান সাম্রাজ্যের গ্যালিপোলি অটোমানদের দখলে আসে। তারা 1361 খ্রিস্টাব্দে আদ্রিয়ানোপল অধিকার করে। কনস্টান্টিনোপল অধিকার দেখো, অটোমান সাম্রাজ্যবাদীতে সর্বপ্রথম গতি আনেন সুলতান দ্বিতীয় মোহাম্মদ 1451 থেকে 1481 খ্রিস্টাব্দে। তিনি অন্য তুর্কি জাতিগোষ্ঠীকে অসমানীয় অর্থাৎ অটোমান তুর্কিদের বর্ষতা শিকারে বাধ্য করেন। তিনি 1453 খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল, বর্তমান নাম ইস্তানবুল দখল করে নিলে প্রাচীন পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে। এরপর কনস্টান্টিনোপলই হয়ে ওঠে অটোমান সাম্রাজ্যের রাজধানী। কনস্টান্টিনোপল দখল করার পর থেকে অটোমান তুর্কিদের শক্তি ক্রমশে দুরন্ত হতে থাকে। প্রথম সেলিম ও সুলেমানের ভূমিকা। সুলতান প্রথম সেলিম 1512 থেকে 1520 খ্রিস্টাব্দে আমলে আনাতোলিয়ার পূর্ব অংশ, সিরিয়া ও মিশরে অটোমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। অটোমান সাম্রাজ্যের প্রসারে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট 1520 থেকে 1566 খ্রিস্টাব্দে। তিনি প্রথমেই রোডস ও বেলগ্রেড দখল করেন। তিনি হাঙ্গেরির অর্ধাংশ অটোমান তুর্কি সাম্রাজ্যভুক্ত করেন এবং মোলদাভিয়া ও ট্রান্সিলভেনিয়ার শাসকদের বর্ষতা শিকারে বাধ্য করান। ইরাক ও পূর্ব ভূমধ্যসাগর অঞ্চল তার দখলে আসে। চতুর্থ মুরাদের ভূমিকা। সুলেমানের পরবর্তী শাসকগণ সাম্রাজ্যের অগ্রগতিতে বিশেষ যোগ্যতার পরিচয় দিতে পারেননি। পরবর্তী উল্লেখযোগ্য চতুর্থ মুরাদ 1623 থেকে 1440 খ্রিস্টাব্দ। এই 1623 থেকে 1640 খ্রিস্টাব্দ সাম্রাজ্যের বিভিন্ন স্থানের বিদ্রোহ কসরতে দমন করেন। তিনি জানিসারি নামে তুর্কি সেনাবাহিনীকে নিজ নিয়ন্ত্রণে আনেন, সামন্ত প্রভুদের দমন করতে আইন প্রণয়ন করেন এবং রাজস্ব ব্যবস্থার সংস্কার করেন। তিনি পারস্যের বাগদাদ পুনরুদ্ধার করেন 1638 খ্রিস্টাব্দে। উজিরদের ভূমিকা দেখো, চতুর্থ মুরাদের পরবর্তীকালে অটোমান সাম্রাজ্যের উজিরদের ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পায়। মোহাম্মদ কিউপ্রিলি 1656 থেকে 1661 খ্রিস্টাব্দের নামে সুলতান চতুর্থ মেহেমেদের 1648 থেকে 1687 খ্রিস্টাব্দে জনৈক সুদক্ষ উজির দেশের বিভিন্ন স্থানের বিদ্রোহ দমন করেন এবং ভেনিসের নিকটবর্তী লেমেনস ও টেনেডস নামে দুটি স্থান পুনরুদ্ধার করেন। আসমেথ কিউপ্রিলি, এরপর তার পুত্র আসমেথ বা আমেথ কিউপ্রিলি 1661 থেকে 1667 খ্রিস্টাব্দে উজির পদে বসে হাঙ্গেরি আক্রমণ করেন এবং নিউ হ্যাসেল দখল করেন। তার বিশাল বাহিনী মোরাভিয়া নামে স্থানটি সম্পূর্ণ বিধ্বস্ত করে অস্ট্রিয়ার সাইলেশিয়ায় প্রবেশ করলে ইউরোপের শক্তিবর্গ তুর্কি মুসলিমের হাত থেকে খ্রিস্টান ধর্ম সভ্যতাকে রক্ষা করার উদ্দেশ্যে সম্মিলিতভাবে তুর্কি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শেষ পর্যন্ত তুর্কি বাহিনী খ্রিস্টান মিত্র শক্তির কাছে সেন্ট গোথার্ড এর যুদ্ধে 1664 খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে পরাজিত হয়। অবশ্য ভার এর সন্ধি দ্বারা তুরস্ক তার দখল করা কিছু স্থানের আধিপত্য ফিরে পায়। আসমেথ কিউপ্রিলি এরপর ভেনিসকে পরাজিত করে সমগ্র ক্রিট দ্বীপটি দখল করেন এবং পোল্যান্ড আক্রমণ করে ইউক্রেন ও পোডোলিয়া নামে দুটি স্থান সাময়িকভাবে লাভ করেন। আসমেথ কিউপ্রিলির মৃত্যুর পর থেকে অটোমান তুর্কি সাম্রাজ্য ক্রমে অবক্ষয়ের দিকে এগিয়ে যেতে থাকে। এবার দেখো শাসন ব্যবস্থা। মোগল সাম্রাজ্য। মোগল যুগে আফগান শাসক শেরশাহ শাসন ব্যবস্থায় সর্বাধিক কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ইতিহাসবিদ উইলিয়াম আর্কিস্কিন মন্তব্য করেছেন যে আকবরের পূর্ববর্তী কোন শাসক, আইন প্রণেতা ও জনগণের অভিভাবক হিসেবে শেরশাহের মতো এত উদ্যমী ছিলেন না। শেরশাহের শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে পরবর্তীকালে মোগল সম্রাট আকবর সুদক্ষ শাসন ব্যবস্থা প্রণয়ন করেন। প্রায় 200 বছর মোগল শাসন ব্যবস্থা ভূ ধর্ম ভাষাভাষীর দেশ ভারতবর্ষকে যে সুশাসন দান করেছিল তাতে কোনো সন্দেহ নেই।
কেন্দ্রীয় শাসন। মোগল শাসন ব্যবস্থার সর্বোচ্চ স্থানে সম্রাট থাকলেও তিনি প্রধান শাসনকর্তা, প্রধান আইন প্রণেতা, প্রধান বিচারক, প্রধান সেনাপতির সাহায্যে শাসন কাজে চালানোর ফলে স্বৈরাচারী হয়ে উঠতে পারতেন না। সম্রাটের নিচে ছিল ভকিল মানে প্রধানমন্ত্রী নামে উচ্চপদস্থ কর্মচারী। তার নিচে থাকতো 4 গুরুত্বপূর্ণ মন্ত্রী, দেওয়ান বা উজির রাজস্ব বিভাগের প্রধান, মীর বক্সি সামরিক বিভাগের প্রধান, মীর সামান রাজ কারখানার ভারপ্রাপ্ত প্রধান এবং সুদূর প্রধান বিচারপতি। সম্রাট জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রজাকে সমান চোখে দেখতেন। মন্ত্রীরা প্রশাসন পরিচালনা করতেন এবং প্রয়োজনে সম্রাট তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। প্রাদেশিক শাসন দেখো, মোগল শাসকরা সমগ্র সাম্রাজ্যকে সর্বমোট 15টি সুবা প্রদেশে ভাগ করেন। এগুলির হলো অযোধ্যা, আগ্রা, এলাহাবাদ, দিল্লি, আহমেদাবাদ, বাংলা, বিহার, আজমির, মুলতান, কাবুল, লাহোর, খানদেশ, আহমেদনগর, মালব এবং বেরার। প্রদেশ বা সুবার শাসনকারকে বলা হতো সুবাদার। সুবাদারকে নিয়োগ করার অধিকার ছিল সম্রাটের। প্রদেশগুলি আবার কতগুলি সরকারে প্রধান ফৌজদার, সরকারগুলি পরগনায় শিকদার এবং পরগনাগুলি গ্রামে মুথিয়া বিভক্ত থাকতো। রাজস্ব ব্যবস্থা দেখো, মোগল রাজস্ব শাসন ব্যবস্থায় রাজস্বের 2টি উৎস ছিল। একটি হলো কৃষি খাত, অপরটি হলো অকৃষি খাত। রাজস্বের আদায় পদ্ধতি জাপতি প্রথা। টোডরমল জমির উৎপাদিকা শক্তির উপর ভিত্তি করে জমি জরিপের মাধ্যমে জমিকে 4 ভাগে ভাগ করেন। এক হচ্ছে পোলাজ সারা বছর চাষের জমি, পৌরতি কিছুকাল চাষের পর ফেলে রাখা জমি, চাচর চাষের পর 3-4 বছরের জন্য ফেলে রাখা জমি, বাঞ্জার 5 বছরের বেশি ফেলে রাখা জমি, নাসক প্রথা বা কানপুত জমি জরিপ না করে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে যে প্রথার সাহায্যে রাজস্ব আদায় করা হতো তার নাম ছিল নাসক প্রথা। এই প্রথার সমকালীন বাংলা প্রদেশ, গুজরাট, কাথিয়াপাড় অঞ্চলে প্রচলিত ছিল। কর ব্যবস্থা, অকৃষি খাত থেকে সাধারণত পথকর, গৃহকর, জলকর, জরিমানা, নজরানা প্রভৃতি বিভিন্ন ধরনের কর নির্ধারণ করা হতো। এরপর দেখো শেরশাহর আমলে কি ছিল, বিভিন্ন মন্ত্রী দেখো, শেরশাহ 4 জন মন্ত্রী সহায়তায় শাসন কার্য পরিচালনা করতেন। এরা হলেন দেওয়ানি ওয়াজিরাত বা প্রধানমন্ত্রী, দেওয়ানি আরজ বা রাজস্ব মন্ত্রী, দেওয়ানি রিসালত বা সচিব, দেওয়ানি ইনসা বা সামরিক বিভাগের মন্ত্রী। এছাড়া দেওয়ানি কাজী নামে বিচার বিভাগের প্রধান এবং দেওয়ানি বারিদ নামে গুপ্তচর বিভাগের প্রধান উপরোক্ত 4 বিভাগকে সাহায্য করত। বিজ্ঞানযুক্ত শাসন, শেরশাহ সমগ্র সাম্রাজ্যকে 47টি শিখ বা সরকারে প্রতিটি সরকারকে বিভিন্ন পরগনা এবং প্রতিটি পরগনাকে অসংখ্য গ্রামে বিভক্ত করেন। রাজস্ব ব্যবস্থা, তিনি সমস্ত জমি জরিপ করে রাজস্বের পরিমাণ নির্দিষ্ট করেন। তিনি জমির উপর প্রজার অধিকার স্বীকার করে জমির পরিমাণ ও দাগ নম্বর উল্লেখ করে চাষির নামে একটি দলিল তৈরি করেন। এর নাম হয় পাট্টা। এর বিনিময়ে অপর একটি দলিলে কৃষক সরকারকে খাজনা প্রদানের অঙ্গীকার করতেন। এর নাম কাবুলিয়াত। অন্যান্য কাজ, তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা তৈরি করেন এবং ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেন। তিনি মুদ্রা ও সামরিক ও বিচার ব্যবস্থার প্রভূত উন্নতি করেন। যদি শেরশাহ মৃত্যু না করতো তাহলে হয়তো বা ভারতের মুঘল সাম্রাজ্য থাকতো না। কিন্তু শেরশাহ এই যে বিভিন্ন কাজকর্ম এগুলো কিন্তু মুঘল সাম্রাজ্যের ভিতকে অনেকটা সহজ করে দিয়েছিল, অনেকটা সুবিধা করে দিয়েছিল। এবার দেখো বিচার ব্যবস্থা মুঘলদের আমলে। মোগল শাসকগণ নিজেরাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন, কঠোর ও পক্ষপাতহীন বিচার ব্যবস্থা গড়ে তুলেছিলেন। সাম্রাজ্যের সর্বোচ্চ একই ধরনের আইন ব্যবস্থা দণ্ডবিধি এই সময় প্রচলিত ছিল। ইসলাম ও হিন্দু উভয় রীতি মেনে অপরাধীদের বিচারের ব্যবস্থা করা হতো। 3 মোগল আমলে দেওয়ানি ও ফৌজদারি বিচার ব্যবস্থার প্রচলন ছিল। মিরি আদল আইনের ঘোষণা, মুফতি আইনের ব্যাখ্যা এবং কাজী বিচারের রায় ঘোষণা করতেন। গ্রামের বিচারভার পালন করতে গ্রাম পঞ্চায়েত। জায়গিরদারি প্রথা, মোগল আমলে যে সকল উচ্চপদস্থ কর্মচারীকে নগদ বেতনের পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ মহল বা জমিদান করা হতো তাদেরকে জায়গিরদার বলা হতো। জায়গিরদার তাদের প্রাপ্ত নির্দিষ্ট পরিমাণ জমি থেকে রাজস্ব সংগ্রহ করতেন। জায়গিরদারদের নিয়ন্ত্রণ করার জন্য সংবাদ নবিশ নামক একটি দপ্তর খোলা হয়। জায়গিরদারদের উপর সর্বদা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ রাখা হতো। মনসবদারি প্রথা, আকবরের আমলে প্রবর্তিত মনসবদারি প্রথা মোগল কেন্দ্রীয় শাসন ও সংহতির এক গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠে। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা বা সামরিক দিক থেকে আর কি। এই প্রথা অনুযায়ী প্রতি মনসবদারকে নির্দিষ্ট পরিমাণ সেনা রাখতে হতো। বিনিময়ে পদমর্যাদা অনুযায়ী তাদের বেতন নির্ধারিত হয়। মনসবদারদের সর্বমোট 33টি স্তর কার্যকর ছিল। সেনাবাহিনী নিয়ন্ত্রণ, মোগল আমলে কেন্দ্রীয় সেনাবাহিনী পদাতিক, অশ্বারোহী, গোলন্দাজ ও নৌবহরের সমন্বয়ে গড়ে উঠেছিল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রজারা সামরিক বাহিনীর স্থান পেতেন বলে সেনাদের মধ্যে জাতীয়তাবোধ বজায় ছিল। মোগল সামরিক বাহিনী ছিল মোগল সাম্রাজ্যের ঐক্য ও সংহতির প্রতীক। ধর্মনিরপেক্ষতা, মোগল ভারতে কম বেশি ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল। বিশেষত আকবর সমগ্র সাম্রাজ্যে উদার ও ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য এক সর্বধর্ম সমন্বয় ধর্মাদর্শ দ্বীন ইলাহি প্রবর্তন ঘটান। কিন্তু আকবরের পরে এই দ্বীন ইলাহি আর চলেনি। অটোমান সাম্রাজ্য,
অটোমান সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় তুর্কি, পার্সি, মঙ্গল ও ইসলামী ঐতিহ্যের সংমিশ্রণ লক্ষ্য করা যায়। এই সময় শাসন ব্যবস্থায় নিরঙ্কুশ রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য শাসকদের হাতে চূড়ান্ত ক্ষমতা প্রদানকে অটোমানরা অপরিহার্য বলে মনে করত। শাসককে বলা হতো সুলতান। তিনি ছিলেন সাম্রাজ্যের সর্বময় কর্তা। অটোমান সুলতান তার চরম স্বৈরতন্ত্রে বিশ্বাসী ছিলেন। এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট 1520 থেকে 1566 খ্রিস্টাব্দে সাম্রাজ্যের জন্য বিভিন্ন প্রশাসনিক ও আইন বিষয়ক সংস্কার করেন। এই জন্য তিনি পাশ্চাত্য জগতে আইন প্রণেতা, ল গিভার হিসেবে পরিচিতি লাভ করেন। তার সংস্কারের ফলে তার মৃত্যুর পর অটোমান সাম্রাজ্য দীর্ঘকাল অস্তিত্বশীল ছিল। সামরিক বাহিনী দেখো, অটোমান সম্রাটদের নিরঙ্কুশ স্বৈরতন্ত্রের ভিত্তি ছিল তাদের শক্তিশালী ও সুবিশাল সেনাবাহিনী। প্রথম দিকে তুর্কি অশ্বারোহী বাহিনী ছিল সামরিক শক্তির মূল ভিত্তি। গাজী নামে পরিচিত এই সৈন্যদের নগদ বেতনের পরিবর্তে ভূমি রাজস্বের অংশ দেওয়া হতো। অর্থাৎ তুর্কি সাম্রাজ্য যত প্রসার করত, সেনারা তত বেশি অর্থ সম্পদ লাভ করত। কিন্তু পরবর্তীকালে নিয়মিত যুদ্ধের প্রয়োজন দেখা দিলে চতুর্দশ শতকে নতুন সেনা নিয়োগ করে তাদের নগদ বেতন প্রদানের ব্যবস্থা করা হয়। এই নতুন সেনাবাহিনী জানিসারি বাহিনী নামে পরিচিত হয়। পঞ্চদশ শতকের পরবর্তীকালে জানিসারি বাহিনীর সহায়তায় অটোমান সাম্রাজ্যের সীমা বহুদূর প্রসারিত হয়। কেন্দ্রীয় প্রশাসন, সুলতানের প্রতি আনুগত্য এবং যোগ্যতা বিচার করে অটোমান সাম্রাজ্যের কর্মচারী নিয়োগ করা হতো। অটোমান সাম্রাজ্যের কেন্দ্রীয় প্রশাসনের 3টি অংশ ছিল। এক হচ্ছে বাসগৃহ পরিচালনার কর্মচারী। সুলতান বাসগৃহ পরিচালনার জন্য বিভিন্ন কর্মচারী নিয়োজিত ছিল। 2 হচ্ছে গ্রান্ড ভিজিয়ার। সুলতানের অধীনস্থ সর্বোচ্চ মন্ত্রিমণ্ডলী গ্রান্ড ভিজিয়ার নামে পরিচিত ছিল। গ্রান্ড ভিজিয়ারদের নিয়ন্ত্রণাধীনে কেন্দ্রের বিভিন্ন সরকারি দপ্তর কাজ করত। ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান দেশের শিক্ষা ও আইন বিষয়ে কাজকর্ম করত। কাদিস নামে কর্মচারীরা স্থানীয় প্রশাসন ও ফৌজদারি বিষয়সমূহের দেখাশোনা করত। সুলতান সুলেমানের আমল থেকে অটোমান সাম্রাজ্যের সামন্ত ব্যবস্থা গড়ে ওঠে। ফলে কেন্দ্রীয় প্রশাসনের অধীনে দেশের সর্বোচ্চ সামন্ত প্রভুদের উত্থান ঘটে। ন্যায় বিচার, অটোমান সাম্রাজ্যের সুলতানি প্রশাসনে উলেমারা বিচার কার্য পরিচালনা করতে। সুলতানদের অন্যতম লক্ষ্য ছিল দেশে আদালত বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে শাসকের হাতে দেশের চূড়ান্ত ক্ষমতার কেন্দ্রীকরণ। অটোমান প্রশাসনের ন্যায় বিচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত আদালত এর সূত্রে আরো কয়েকটি প্রতিষ্ঠান গড়ে ওঠে। এর মধ্যে অন্যতম ছিল সুলতানের উপদেষ্টা পরিষদ। এই পরিষদের নাম ছিল দেওয়ান। দেওয়ান আমলাদের নিয়ন্ত্রণ করত এবং আমলারা স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণ করত। জনকল্যাণ, নজরদারি, দেশের সার্বিক অগ্রগতি তদারকির উদ্দেশ্যে অটোমান সুলতানগণ রাজ কর্মচারীদের উপর নজরদারি চালাতেন। জনগণের সামগ্রিক কল্যাণ করাই ছিল এরূপ নজরদারির উদ্দেশ্য। বিচার ব্যবস্থা, স্থানীয় প্রশাসন প্রভৃতির কাজকর্ম দেখাশোনা করতে সুলতানগণ ছদ্মবেশে রাষ্ট্র দপ্তরে বেরোতেন, রাষ্ট্র সফরে বেরোতেন আর কি, দেখে বেড়াতেন আর কি। অন্যায়ের বিরুদ্ধে উদ্যোগ, অন্যায় অবিচারের ক্ষেত্রে যারা প্রত্যক্ষ হস্তক্ষেপ করতেন। দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের সিয়াসেত নামে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা ছিল। এছাড়া সারা দেশে অসংখ্য গুপ্তচর নিয়োগ করে তারা অন্যায় ও দুর্নীতিমূলক কাজকে খোঁজ খবর নিতেন। মধ্যযুগে অটোমান সাম্রাজ্যের গুপ্তচর ব্যবস্থা ছিল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি, এছাড়া সেনাবাহিনী ও প্রশাসনিক কর্তাদের যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন রাস্তাঘাট, সেতু প্রভৃতি এ সময় নির্মিত। এর ফলে দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়। এবার দেখো সভ্যতা সংস্কৃতি। মুঘল সাম্রাজ্য, ভারতের মুঘল শাসনকালে শিল্প সংস্কৃতির অভূতপূর্ব বিকাশ ঘটে। স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে যুগ উন্নতি করেছিল। স্থাপত্যের ক্ষেত্রে মুঘল সম্রাট শাহজাহান সর্বাধিক কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। এছাড়া সাহিত্য, সঙ্গীত প্রভৃতি ক্ষেত্রে মুঘল আমলে উন্নতি করেছিল। তবে শাহজাহানের পর থেকে মুঘল শিল্প, সাহিত্য ও সঙ্গীতের অবনতি ঘটে। স্থাপত্য দেখো, বাবর, মুঘল সম্রাট বাবর 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ পানিপথের কাবুলবাগ মসজিদ, সম্বলের জামা মসজিদ এবং অন্যান্য কয়েকটি অট্টালিকা, প্রাসাদ, মিনার, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন। হুমায়ুন, বাবরের পুত্র হুমায়ুন ফতেহাবাদে ও আগ্রায় 2টি মসজিদ নির্মাণ করেন। শেরশাহ, আফগান শাসক শেরশাহ নির্মাণ কার্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল দিল্লির পুরনো কিল্লার দুর্গের অভ্যন্তরে নির্মিত কিলা-ই-কোহনা নামে একটি মসজিদ এবং বিহারের সাসারামে সমাধিসৌধ। আকবরের আমলের উল্লেখযোগ্য স্থাপত্যকৃতি হল হুমায়ুনের সমাধি, ফতেহপুর সিক্রির ইবাদতখানা, দেওয়ানি খাস জামা মসজিদ, যোধাবাই মহল, 5 মহল, সেলিম চিস্তির সমাধি, বুলন্দ দরওয়াজা প্রভৃতি। গুজরাট বিজয়কে 1573 খ্রিস্টাব্দে স্মরণীয় করে রাখতে আকবর ফতেহপুর সিক্রিতে 175 ফুট উঁচু বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। 5 জাহাঙ্গীরের আমলে 1605 থেকে 1627 খ্রিস্টাব্দে নূরজাহানের উদ্যোগে আকবরের সমাধি নির্মাণ কার্য সমাপ্ত হয়। আগ্রায় নূরজাহানের পিতা ইতিমাদ উদ্দৌলার সমাধি, লাহোরে জাহাঙ্গীরের সমাধি,
দিল্লিতে আব্দুল রহিম খান খানানের সমাধি প্রভৃতি নূরজাহানের উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি। শাহজাহান দেখো, শাহজাহানের আমলে 1628 থেকে 58 খ্রিস্টাব্দে স্থাপত্য কাজে সর্বাধিক উৎকর্ষ লক্ষ্য করা যায়। তার আমলে নির্মিত স্থাপত্য কীর্তির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলো দেওয়ানি আম, দেওয়ানি খাস, জামা মসজিদ, মতি মসজিদ, লালকেল্লা, খাসমহল, শীষমহল প্রভৃতি। প্রিয় পত্নী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তিনি আগ্রায় যমুনা নদীর তীরে সুবিখ্যাত তাজমহল নির্মাণ করেন। এর প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ ঈশা খাঁ। এছাড়া তিনি বহু মূল্যবান হিরে ও মণি মুক্তার সমন্বয়ে বিখ্যাত মৌর সিংহাসন নির্মাণ করেন। অনেক ইতিহাসবিদ শাহজাহানের রাজত্বকালকে মোগল আমলের সুবর্ণ যুগ বা গোল্ডেন এজ বলে অভিহিত করেছেন। চিত্রকলা দেখো, মোগল আমলে চিত্রশিল্পে যথেষ্ট অগ্রগতি করেছিল। এই যুগে চিত্রের প্রধান বিষয়বস্তু ছিল প্রাকৃতিক দৃশ্য, ধর্মীয় কাহিনী, ব্যক্তিগত প্রতিকৃতি প্রভৃতি। বাবরের আমল, বাবর বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যাবলী অঙ্কনের জন্য শিল্পীদের পৃষ্ঠপোষকতা করেছিলেন। হুমায়ুনের আমলে হুমায়ুন পারস্য থেকে মীর সৈয়দ আলী ও খাজা আব্দুস সামাদ নামে দুজন বিখ্যাত চিত্রশিল্পীকে ভারতে এনেছিলেন। আকবরের আমল, আকবর অন্তত 100 জন চিত্রশিল্পীর পৃষ্ঠপোষকতা করেন। হিন্দু চিত্রশিল্পীদের মধ্যে তারাচাঁদ, জগন্নাথ, বসাবন, কেশু, যশবন্ত প্রমুখ এবং মুসলিম চিত্রশিল্পের মধ্যে আব্দুল সামাদ, সৈয়দ আলী, ফারুক বেগ প্রমুখ ছিলেন খ্যাতিসম্পন্ন। জাহাঙ্গীরের আমল, জাহাঙ্গীরের আমলের উল্লেখযোগ্য চিত্রশিল্পী ছিলেন মোহাম্মদ নাদির, আখা রিজা, ওস্তাদ মনসুর, তুলসী মনোহর, বিশেন দাস, কেশব, গোবর্ধন, আব্দুল হাসান প্রমুখ। শাহজাহানের আমল, শাহজাহানের আমলে বিখ্যাত চিত্রকর ছিলেন নাদির সমরকান্দি। সাহিত্য দেখো, আরবি ফার্সি সাহিত্য, বাবরের লেখা তুজুকি বাবরি বা বাবরের কন্যা গুলবদন বেগমের লেখা হুমায়ুন নামা ছিল উল্লেখযোগ্য ইতিহাস গ্রন্থ। আকবরের আমলে রচিত আবুল ফজলের আইনি আকবরী ও আকবর নামা, বদায়ুনির মুনতাখাব উল তারিখ, ফেরিস্তার তারিকি ফিরিস্তা প্রভৃতি গ্রন্থ উল্লেখযোগ্য। জাহাঙ্গীরের লেখা তুজুকি জাহাঙ্গীরি ছাড়াও এ সময় রচিত মাসির ই জাহাঙ্গীরি এবং ইকবাল নামা ই জাহাঙ্গীরি উল্লেখযোগ্য গ্রন্থ। শাহজাহানের আমলে আব্দুল হামিদ লাহোরির 5 শাহনামা, এনায়েত আলী খাঁর শাহজাহান নামা এবং ঔরঙ্গজেবের আমলে মির্জা মোহাম্মদ কাজিমের আলমগীর নামা এবং কাফি খাঁর মুনতাকাব উল লুবাব প্রভৃতি গ্রন্থ রচিত হয়। এ যুগে কবি ফৌজি রাজমনামা নামে মহাভারত এবং বাদাউনি রামায়ণের ফার্সি অনুবাদ করেন। আঞ্চলিক সাহিত্য দেখো, এ যুগে বিভিন্ন আঞ্চলিক ভাষায় সাহিত্যের বিকাশ ঘটে। হিন্দি ভাষায় তুলসী দাসের রামচরিতমানস, সুরদাসের সুরসাগর, মোহাম্মদ জয়সির পদ্মাবত কাব্য, আব্দুল রহিম খান খানানের দোহা, বীরবলের কবিতা প্রভৃতি এ যুগের হিন্দি ভাষার উল্লেখযোগ্য রচনা। বাংলা ভাষায় কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, জয়ানন্দের চৈতন্য মঙ্গল, ত্রিলোচন দাসের চৈতন্য মঙ্গল, মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডী মঙ্গল, ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল ও বিদ্যাসুন্দর কাব্য, কাশিরাম দাসের মহাভারত বিশেষ উল্লেখযোগ্য। ওড়িয়া, উর্দু, গুজরাটি, মারাঠি ভাষায় মীরার ভজন প্রভৃতি এ ভাষাও এ সময় রচিত হয়। এবার দেখো সঙ্গীত বিষয়ক গ্রন্থ। মোগল যুগে সঙ্গীত কৌমুদী, সঙ্গীত সারণী, সঙ্গীত রাজ, গীত প্রকাশ প্রভৃতি সঙ্গীত বিষয়ক গ্রন্থ রচিত হয়। সম্রাটগণ সঙ্গীত শিল্পীদের পৃষ্ঠপোষকতা করতেন। বাবর তুর্কি ভাষায় কয়েকটি গান ও সঙ্গীত ধারা নামে সঙ্গীত বিষয়ক একটি গ্রন্থ রচনা করেন বলে জানা যায়। সঙ্গীত চর্চায় হুমায়ুনের দরবারে প্রতি সোম ও বুধবার সঙ্গীতের আসর বর্ত। আকবরের দরবারে দেশ বিদেশের 36 জন খ্যাতনামা সঙ্গীত শিল্পী উপস্থিত থাকতেন, যাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন মিয়া তানসেন। তিনি মল্লার, সরঙ্গ, তড়ি প্রভৃতি রাগিনীর স্রষ্টা। সম্রাট জাহাঙ্গীর ও সম্রাজ্ঞী নূরজাহান বহু সঙ্গীতজ্ঞের পৃষ্ঠপোষক ছিলেন। সম্রাট নিজেও বহু হিন্দি সঙ্গীত রচনা করেন। শাহজাহান ছিলেন একাধারে গীতিকার ও সঙ্গীতজ্ঞ। তার দরবারে প্রতি সন্ধ্যায় সঙ্গীতের আসর বসত। এ যুগের অন্যান্য সঙ্গীত শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রামদাস, সুরদাস, হীরাদাস, বাজ বাহাদুর, বৈজু বাওরা প্রমুখ। অটোমান সাম্রাজ্য দেখো, বিভিন্ন জাতি, ধর্ম, ভাষাভাষী গোষ্ঠীর মানুষ নিয়ে বিশাল অটোমান তুর্কি সাম্রাজ্য গড়ে উঠেছিল। ফলে স্বাভাবিকভাবে অটোমান সাম্রাজ্যে বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছিল। তবে সাম্রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম ধর্মাবলম্বী হওয়ায় সভ্যতা ও সংস্কৃতি ইসলামীয় সংস্কৃতির প্রাধান্য ছিল। অটোমান সংস্কৃতির বিভিন্ন বিষয়গুলি কোনো না কোনোভাবে আধুনিক যুগে প্রচলিত আছে, তবে তার যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো বিভিন্ন পরিবর্তন করেছে। তুর্কি ভাষার চর্চা। অটোমান শাসনকালে বিভিন্ন আঞ্চলিক ভাষা থেকে তুর্কি ভাষার উৎপত্তি হয়। এই ভাষায় ব্যাকরণের ক্ষেত্রে তুর্কি রীতি ও শব্দাভিধানের ক্ষেত্রে আরবি ভাষার বেশি প্রভাব লক্ষ্য করা যায়। দীর্ঘ 1 সহস্রাব্দের বিবর্তনের মধ্যে দিয়ে আধুনিক তুর্কি ভাষায় লিখন বিদ্যার বিকাশ ঘটে। আরবি লিপির ভিত্তিতে অলঙ্কার বহুল অক্ষরের মাধ্যমে তুর্কি ভাষায় লেখার কথা চালু হয়। তুর্কিদের নিজস্ব ভাষা ও লিপির উদ্ভবের পর সরকারিভাবে এই ভাষা ও লিপি ব্যবহার উদ্দেশ্যে সাম্রাজ্যে আন্দোলন গড়ে ওঠে। পরবর্তীকালে তুর্কি প্রশাসনে এই ভাষার ব্যবহার শুরু হয়। হস্তলিপি বিদ্যা দেখো, অটোমান সাম্রাজ্য শাসনকালে হস্তলিপি বিদ্যার ক্যালিওগ্রাফি
যথেষ্ট অগ্রগতি ঘটে। হস্তলিপিবিদ্যার উৎকর্ষের ক্ষেত্রে বাগদাদের হস্তলিপি বিশারদ ইয়াকুত আল মুস্তাসিমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। খ্রিস্টীয় ১৬০০ শব্দদশ শতকে হৈসম রৌমি কর্তৃক উদ্ভাবিত আরবীয় হস্তলিপি বিদ্যায় দিওয়ানি নামে অটোমান রীতি গড়ে ওঠে। ঐতিহাসিকদের মতে সুলতান সুলেমানের আমলে এই রীতির চূড়ান্ত বিকাশ ঘটে। অটোমান সম্রাটদের শাসনকালে অন্যান্য উল্লেখযোগ্য হস্তলিপিবিদগণ ছিলেন সৈয়দ কাসিম গুবারি, শেহ হামদুল্লাহ আহমেদ কারা হিসারি, হাফিজ ওসমান প্রমুখ। সাহিত্য অটোমান সম্রাটদের আমলে তুর্কি ভাষায় কাব্য চর্চা ও সাহিত্য চর্চা যথেষ্ট বৃদ্ধি পায়। কাব্য চর্চা তুর্কি রাজ দরবার ছিল কাব্য চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। সুলেমান ও পরবর্তী সুলতানগণ তুর্কি সাহিত্যের যথেষ্ট পৃষ্ঠপোষকতা করেন। আধুনিক তুর্কি সাহিত্যের প্রতিষ্ঠা ছিলেন তেভভিক ফিকরেট। ধ্রুপদী যুগের পার্সি কাব্যধারা তুর্কি কাব্য চর্চাকে বিশেষ প্রভাবিত করেছিল। সুলতান সুলেমান নিজেও পার্সি ও তুর্কি ভাষায় সুন্দর কবিতা লিখতেন। তার প্রিয় পুত্র মেহমেদের মৃত্যুতে 1543 খ্রিস্টাব্দে তিনি এক মর্মস্বরূপ শোকগাথা রচনা করেন। কিন্তু কিছু কিছু কবিতা তুর্কি ভাষায় প্রবাদে পরিণত হয়েছে। গদ্য সাহিত্য এই সময় সর্বাধিক অগ্রগতি লক্ষ্য করা যায় তুর্কি গদ্য সাহিত্যে। তুর্কি গদ্য সাহিত্যের প্রথম দিকে আরবি সাহিত্যের বেশি প্রভাব থাকলেও 19 শতক থেকে এটি ইউরোপীয় সাহিত্যে বিশেষ করে ফরাসি সাহিত্যের প্রভাব পড়ে। তুর্কি সাহিত্যিক সেটিন সামিজ উপন্যাস তাসুক উ তালাত ভি ফিতনাত তুর্কি ভাষায় প্রথম বিখ্যাত উপন্যাস হিসেবে জনপ্রিয়তা লাভ করে। তুর্কি গদ্য সাহিত্যের অপর জনপ্রিয় লেখকগণ ছিলেন আহমেদ মিথাট ও হালিদ জিয়া ইসাক্লিগিল। স্থাপত্য ও চিত্রকলা অটোমান শাসনকালে স্থাপত্যকর্ম, চিত্রকলা অন্যান্য কয়েকটি শিল্পে উৎকর্ষ এসেছিল। স্থাপত্য ভাস্কর্য পূর্বতন সেলজুক স্থাপত্যের রীতি দ্বারা অটোমান স্থাপত্যটি বিশেষভাবে প্রভাবিত হয়েছিল। অটোমান স্থাপত্যের চূড়ান্ত বিকাশ ঘটে ১৬ শতকের সুবিশাল অট্টালিকাগুলোতে। এ যুগের শ্রেষ্ঠ স্থপতি ছিলেন সুলেমানের আমলের মিরার সিনান। তিনি সাম্রাজ্য জুড়ে তিন শতাধিক অট্টালিকা নির্মাণ করেন। তার তত্ত্বাবধানে নির্মিত ইস্তানবুলের সুবিখ্যাত সুলেমানীয় মসজিদ এবং অ্যাড্রিয়ানোপলের সেলিমিয়া মসজিদ তার শিল্প দক্ষতার অনন্য স্বাক্ষর বহন করে। মিরার সিনানের ছাত্র শেরেপার মেহমেট আগা সপ্তদশ শতকে নীল মসজিদটি নির্মাণ করেন। এটি ধ্রুপদী অটোমান স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন বলে বিবেচিত হয়। সুলতান সুলেমান কনস্টান্টিনোপলে বেশ কিছু মসজিদ, সেতু, প্রাসাদ প্রভৃতি নির্মাণের একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করে এই নগরীকে ইসলামী স্থাপত্যের প্রাণকেন্দ্রে পরিণত করেন। এছাড়া তিনি মক্কা, দামাস্কাস, বাগদাদ সহ ইসলামী দুনিয়ার নগরীগুলিকে স্থাপত্য কর্মের দ্বারা সাজিয়ে তোলেন। চিত্রকলা এ যুগে চিত্রশিল্পের যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। অটোমান সাম্রাজ্যের ৫ম শতকে নাক্কাসানি রুম নামে গ্রিক চিত্রকরদের একটি একাডেমি ও পরবর্তীকালে পার্সি চিত্রকরদের একটি একাডেমি গড়ে ওঠে। বাস্তব বিষয়ের উপর তারা বেশ গুরুত্ব দিতেন। অটোমান চিত্রশিল্পের কয়েকটি উল্লেখযোগ্য নিদর্শন হল সুলতান সুলেমানের চিত্র বিষয়ক বিভিন্ন শাসকদের চিত্র, সুফি সাধকদের চিত্র ইত্যাদি। নাক্কাস ওসমান মাট্রোকসি নাসুহ আলী সেলেভি, মোল্লা কাসিম, হাসান পাশা প্রমুখ ছিলেন এ যুগের উল্লেখযোগ্য চিত্রশিল্পী। সঙ্গীত, নৃত্য, নাটক, ক্রীড়া সঙ্গীত, নৃত্য, নাটক, ক্রীড়া প্রভৃতি চর্চা অটোমান সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিল। সঙ্গীত অটোমান রাজদরবারে বিশেষ ধরনের সঙ্গীতের ধারার বিকাশ ঘটেছিল। এছাড়া সামরিক বাহিনীতে ব্যান্ড সহ সঙ্গীতের প্রচলন ছিল। নৃত্য সুলতানদের হারেমে মহিলা ও শিশুদের নৃত্য অটোমান সংস্কৃতির প্রধান অঙ্গ ছিল। নাটক মিদ্দাহ নামে শ্রুতি নাটক এবং ছায়া থিয়েটারের প্রচলন ছিল। শ্রুতি নাটকের অভিনেতারা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে নাটক পরিবেশন করত। ক্রীড়া অটোমান সমাজে বিভিন্ন খেলাধুলার প্রচলন ছিল। এর মধ্যে অন্যতম ছিল গায়ে অলিভ তেল মেখে কুস্তি করা। এই কুস্তিকেরা পেলিভান নামে পরিচিত ছিল। 1362 খ্রিস্টাব্দে থ্রেসে শুরু হয় ধারাবাহিক দৌড় প্রতিযোগিতা, দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল। এছাড়া জেরিট নামে বর্ষা ছড়ার খেলা প্রচলিত ছিল। জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি অটোমান সাম্রাজ্যে বহু বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার ফলে দেশে শিক্ষা যথেষ্ট প্রসার ঘটে। এই সময় সাম্রাজ্যে জ্ঞান ও দর্শনের বিভিন্ন শাখা অভূতপূর্ব অগ্রগতি করে। ইসলামীয় সুবর্ণ যুগের বিকাশে অটোমান সাম্রাজ্যের শিক্ষা, দীক্ষা ও জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। জ্যোতির্বিদ্যা বিজ্ঞানের যেসব শাখায় এই সময় অগ্রগতি লক্ষ্য করা গিয়েছিল সেগুলোর মধ্যে অন্যতম ছিল জ্যোতির্বিদ্যা। তুর্কি পণ্ডিত নাসির আল দিন তুসি বুধ গ্রহের যে চিত্র পরিকল্পনা করেছিলেন তাকে আরো যথাযথরূপে তুলে ধরেন তুর্কি জ্যোতির্বিদ কুকু। এই সময় তুর্কি জ্যোতির্বিদগণ সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণনের কথাও বলেন। চিকিৎসাবিদ্যা এ যুগে চিকিৎসাবিদ্যার অগ্রগতি ঘটে। সেরাফেদ্দিন সুবুনকুওগ্লু এ যুগে চিকিৎসার একটি বিষয়ক উল্লেখযোগ্য প্রবন্ধ রচনা করেন।
তিনি তুর্কি ভাষায় ইম্পেরিয়াল সার্জারি নামে একটি গ্রন্থ রচনা করেন। সেখানে অসংখ্য চিত্রসহ অস্ত্রোপচারের বিভিন্ন পদ্ধতি আলোচনা রয়েছে, যারা তিনি অন্য বিষয়ে কয়েকটি গ্রন্থ রচনা করেন। আলোকবিদ্যা, এই যুগের আলোকবিদ্যার উপর একটি বিখ্যাত গ্রন্থ রচিত হয়। সেখানে দৃষ্টি, প্রতিবিম্ব, বিভিন্ন আকারের লেন্স প্রভৃতি বিষয়ে আলোচনা রয়েছে। এবার দেখো মোগল সাম্রাজ্য অটোমান সাম্রাজ্যের সাদৃশ্য কি ছিল। মধ্যযুগের সাম্রাজ্য হিসেবে ভারতের মোগল সাম্রাজ্য এবং ইউরোপের অটোমান সাম্রাজ্যের মধ্যে বেশ কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়। এক হচ্ছে সামরিক রাষ্ট্র। ভারতের মোগল সাম্রাজ্যকে একটি সামরিক রাষ্ট্রে বিবেচনা করা যেতে পারে। সামরিক শক্তি দ্বারা এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল এবং সামরিক শক্তি দ্বারা এই সম্প্রসারণ অস্তিত্ব বজায় ছিল। সামরিক বাহিনীর শক্তি ছিল দেশের শাসনের মূল শক্তি। একইভাবে অটোমান সাম্রাজ্য নিরঙ্কুশ স্বৈরাচারী সামরিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। অটোমান সুলতানদের ক্ষমতার ভিত্তিভূমি ছিল শক্তিশালী বিশাল সেনাবাহিনী। অটোমান জানিসারি বাহিনীর সহায়তায় সাম্রাজ্যের সীমানা বহুদূর বিস্তৃত হয়। সার্বিক অগ্রগতি, মোগল সাম্রাজ্যের মধ্যে অনেকে সাম্রাজ্যের সার্বিক অগ্রগতির উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। আকবরের শাসনের মূল উদ্দেশ্য ছিল দেশের সার্বিক অগ্রগতি ও জনকল্যাণ। একইভাবে অটোমান সুলতানগণ সাম্রাজ্যের সার্বিক অগ্রগতি ও জনকল্যাণের উদ্দেশ্যে রাজ কর্মচারীদের উপর নজরদারি চালাতেন। জনগণ ও প্রশাসনের সুবিধার্থে দেশের বিভিন্ন স্থানে রাস্তাঘাট, সেতু নির্মাণ করতেন। সুলতানগণ ছদ্মবেশ অথবা গুপ্তচরদের মাধ্যমে অন্যায় ও দুর্নীতিমূলক কাজের খোঁজখবর নিতেন। শাসক ও শাসিতের ধর্ম, মোগল সাম্রাজ্যের শাসক সম্প্রদায় ছিল সুন্নি মুসলমান ধর্মাবলম্বী এবং ভারতে মোগল শাসনের প্রজাদের সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল হিন্দু। একইভাবে অটোমান সাম্রাজ্য শাসক সম্প্রদায় ছিল সুন্নি মুসলিম ধর্মাবলম্বী এবং সাম্রাজ্যের প্রজাদের সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল খ্রিস্টান। শিল্পকলা, মোগল যুগে স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলার ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল। শিল্পকলার ক্ষেত্রে সর্বাধিক অগ্রগতির জন্য শাহজাহানের রাজত্বকালকে মোগল সাম্রাজ্যের সুবর্ণ যুগ হিসেবে চিহ্নিত করা হয়। মোগল আমলে কয়েকটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন হল দেওয়ানি আম, দেওয়ানি খাস, বুলন্দ দরজা, জামা মসজিদ, মতি মসজিদ, লালকেল্লা, তাজমহল প্রভৃতি। এগুলির ভাস্কর্য নানা কারুকার্য অসাধারণ। তারাচাঁদ, জগন্নাথ, যশবন্ত, বিশেন দাস, কেশব, আবুল হাসান, নাদির, সমরকান্দি প্রমুখ চিত্রকর মোগল চিত্রকরকে উৎকর্ষের চরম শিখরে পৌঁছে দিয়েছিলেন। অনুরূপভাবে অটোমান শাসনকাল ও শিল্পকলার ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি করেছিল। এ যুগের শ্রেষ্ঠ স্থপতি মিরাজ সিনানের তত্ত্বাবধানে নির্মিত সুলেমানীয় মসজিদ ও সেলিমিয়া মসজিদ স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন। এছাড়াও সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বহু মসজিদ, সেতু ও প্রাসাদ নির্মিত হয়েছিল। সাহিত্য দেখো, মোগল আমলে সাহিত্যের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। এই যুগে রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল তুজুকি বাবরি, হুমায়ুন নামা, পাদশাহনামা, শাহজাহাননামা, রাজমনামা প্রভৃতি। বিভিন্ন আঞ্চলিক ভাষায় রচিত রামচরিত মানস, সুরসাগর, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল প্রভৃতি এ যুগের উল্লেখযোগ্য সাহিত্য। একইভাবে অটোমান শাসকদের আমলেও সাহিত্যে যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। তেভফিক ফিকরেট ছিলেন আধুনিক তুর্কি সাহিত্যের প্রতিষ্ঠাতা। কি নাম? তেভফিক ফিকরেট, আধুনিক তুর্কি সাহিত্যের প্রতিষ্ঠাতা। সেটিন সামির তাসুক উ তালাত ভি ফিতনাত এক নামে উপন্যাসটি খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। এই যুগে উল্লেখযোগ্য তুর্কি গদ্য সাহিত্যিক ছিলেন আহমেদ মিথাট ও হালিত জিয়া উসাক্লিগিল। সুলতান সুলেমান ছিলেন একজন বিখ্যাত কবি। সঙ্গীত দেখো, মোগল যুগের সঙ্গীতের বিষয়ে অগ্রগতি ঘটেছিল। এই যুগের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন মিয়া তানসেন। অন্যান্য সঙ্গীত শিল্পীদের মধ্যে উল্লেখ ছিলেন রামদাস, সুরদাস, হরিদাস, রাজ বাহাদুর, বৈজু বাওয়া প্রমুখ। সঙ্গীত কৌমুদী, সঙ্গীত সারণী, সঙ্গীত রাজ, গীত প্রকাশ প্রভৃতি সঙ্গীত বিষয়ক গ্রন্থগুলি এ যুগে রচিত হয়েছিল। মোগল সাম্রাজ্যের মতো অটোমান সাম্রাজ্য সঙ্গীতের যথেষ্ট চর্চা হতো। রাজ দরবারের সঙ্গীতের বিশেষ ধারার বিকাশ ঘটেছিল। অটোমান সামরিক বাহিনীতে ব্যান্ড সহ সঙ্গীতের প্রচলন ছিল। ধর্ম সহিষ্ণুতা, ঔরঙ্গজেবের কথা বাদ দিলে বলা যায় মোগল আমলের বিভিন্ন সম্রাট ধর্ম সহিষ্ণুতার পরিচয় দিয়েছিলেন। সম্রাট আকবর সুল-ই-কুল নীতির মাধ্যমে বিভিন্ন ধর্মের প্রতি উদার ও সমদর্শী নীতি গ্রহণ করেন। অনুরূপভাবে অটোমান সম্রাটগণও তাদের সাম্রাজ্যে ধর্ম সহিষ্ণুতার নীতি গ্রহণ করেন। বিশাল অটোমান সাম্রাজ্যে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করল। সুলতানগণ নিজেদের মুসলিম ধর্ম অন্য ধর্মের প্রজাদের প্রতি জোর করে চাপিয়ে দেননি। মোগল ও অটোমান সাম্রাজ্যের বৈসাদৃশ্য দেখো, মধ্যযুগের সাম্রাজ্য হিসেবে ভারতের মোগল সাম্রাজ্য এবং ইউরোপের অটোমান সাম্রাজ্যের মধ্যে বেশ কিছু বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। দেখা যায় সাম্রাজ্যের বিশালতা। মোগল সাম্রাজ্য ভারতের বৃহৎ অংশে প্রসারিত হয়েছিল। কখনো কখনো ভারতের উত্তর পশ্চিমের কিছু অংশ মোগলদের অধীনে এলেও সেখানে মোগল শাসন দীর্ঘস্থায়ী হয়নি। আফগানিস্তান থেকে আরাকান, হিমালয় থেকে সুদূর দক্ষিণ পর্যন্ত মোগল সাম্রাজ্য বিস্তৃত ছিল। কিন্তু মোগল সাম্রাজ্যের তুলনায় অটোমান সাম্রাজ্য অনেক বড় ছিল। অটোমান তুর্কি সাম্রাজ্যের মূল ভিত্তি এশিয়া মহাদেশে অবস্থিত হলেও এশিয়ার পশ্চিম সীমানা অতিক্রম করে ইউরোপের বলকান অঞ্চলে গ্রিস, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া প্রভৃতি দেশ অটোমানদের দখলে চলে এসেছিল। বিজয়ের চরিত্রগত পার্থক্য দেখো,
ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে যেসব বিদ্রোহ ধুমায়িত হয়েছিল সেগুলোর মূল ছিল কৃষক বিদ্রোহ, হলেও তাতে ধর্মীয় চরিত্রের ছাপ ছিল। ঔরঙ্গজেবের ধর্মান্ধ নীতির ফলে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ মুঘল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, কিন্তু অটোমান সাম্রাজ্যের প্রজাদের বিদ্রোহের নেপথ্যে ধর্মীয় কারণ অপেক্ষা সামরিক বাহিনীর শোষণ, নির্যাতন, সাম্রাজ্যের সর্বস্তরে অন্যায় ও দুর্নীতি প্রভৃতি বিষয়গুলো বিশেষত দায়ী ছিল। সামরিক কৃতিত্বের ক্ষেত্রে পার্থক্য। মুঘল সম্রাট সামরিক ক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন তা ছিল মূলত ভারতের অভ্যন্তরে সীমাবদ্ধ, কিন্তু অটোমান তুর্কি জানিসারি বাহিনীর কৃতিত্ব ছিল মুঘলদের সামরিক কৃতিত্বের তুলনায় অনেক বেশি। তারা নিজেদের দেশের বাইরেও একের পর এক সাফল্য দেখিয়েছে। 1453 খ্রিস্টাব্দে অটোমান তুর্কিদের আক্রমণে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের পতন ঘটে। অটোমানদের হাতে কনস্টান্টিনোপলের পতনের ঘটনা ইউরোপের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচিত হয়। দাসপ্রথার অস্তিত্ব বিষয়ক পার্থক্য। ভারতে মুঘল শাসনকালে দাসপ্রথার অস্তিত্ব থাকলেও তা মোটেই ব্যাপক ছিল না, কিন্তু অটোমান সাম্রাজ্যে দাসপ্রথার যথেষ্ট তীব্রতা ছিল। এই প্রথা সেখানকার ধর্মীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। 19বিংশ শতকে ইউরোপের রাষ্ট্রগুলি অটোমান সাম্রাজ্যের দাসপ্রথার বিরোধিতা করলেও সেখানকার সুলতানগণ এই প্রথার অবসান ঘটাতে পারেননি। 1908 সালেও অটোমান সাম্রাজ্যের দাসদের ক্রয় বিক্রয় চলত বলে জানা যায়। খলিফা পদবি ব্যবহারের বিষয় পার্থক্য। ভারতের মুঘল সম্রাটরা মুসলিম ধর্মাবলম্বী হলো নিজেদের নামের সঙ্গে কখনোই খলিফা পদবি ব্যবহার করতেন না, কিন্তু অটোমান মুসলিম সুলতানগণ নিজেদের নামের সঙ্গে খলিফা পদবি ব্যবহার করতেন। স্থায়ীগত পার্থক্য দেখো। মুঘল সাম্রাজ্য মোট 333 বছর স্থায়ী হয়েছিল। এই সাম্রাজ্যে 1526 খ্রিস্টাব্দ থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত অস্তিত্বশীল ছিল, কিন্তু মুঘল সাম্রাজ্যের তুলনায় অটোমান তুর্কি সাম্রাজ্য অনেক বেশি দিন অস্তিত্বশীল ছিল আর কি। এই সাম্রাজ্য 1299 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং দীর্ঘকাল পরে 1922 খ্রিস্টাব্দে তা পর্যন্ত তা পতনের মুখে পড়ে। অটোমান সাম্রাজ্য মোট 623 বছর স্থায়ী হয়েছিল। এবার দেখো সাম্রাজ্যের পতন। মুঘল সাম্রাজ্য সম্রাট ঔরঙ্গজেবের আমলে 1658 থেকে 1760 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের রাজত্ব সর্বোচ্চ সীমায় উপনীত হয়, কিন্তু তার রাজত্বকালে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে মুঘল শাসনের বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহ দমন করতে বিদ্রোহ সম্রাটকে সাম্রাজ্যের সর্বত্র ছুটে বেড়াতে হয়। তার মৃত্যু 1760 খ্রিস্টাব্দের পর থেকে সাম্রাজ্যের ধারাবাহিক ভাঙন শুরু হয়। শেষ পর্যন্ত সর্বশেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর আমলে 1837 থেকে 1858 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব সম্পূর্ণ লুপ্ত হয়। মুঘল সাম্রাজ্যের পতনের বিভিন্ন কারণ ছিল। এক হচ্ছে সাম্রাজ্যের বিশালতা। সম্রাট আকবর সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে মুঘল সাম্রাজ্যের সীমানা বহুদূর বিস্তৃত করেছিলেন। ঔরঙ্গজেবের আমলে তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। ঔরঙ্গজেবের পূর্বে ভারতের ইতিহাসে এত বড় সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়নি। এই সুবিশাল সাম্রাজ্যের রাজধানী দিল্লি থেকে দূরবর্তী প্রান্তগুলির দূরত্ব অত্যন্ত বেশি হয় এবং যোগাযোগ ব্যবস্থা ত্রুটির ফলে সাম্রাজ্যের সর্বোচ্চ বিদ্রোহ দমন করা কঠিন হয়ে পড়ে। অভিজাতদের দ্বন্দ্ব। ঔরঙ্গজেবের মৃত্যুর পরবর্তীকালে মুঘল অভিজাত শ্রেণীর মধ্যে দলাদলি ও স্বার্থপরতা শুরু হলে মুঘল প্রশাসনে এর বিরূপ প্রভাব পড়ে। ইরানি, তুরানি ও হিন্দুস্তানি নামে প্রধান 3টি অভিজাত গোষ্ঠী একে অন্যের বিরুদ্ধে সর্বদা চক্রান্তে লিপ্ত হলে প্রশাসনে ষড়যন্ত্র, হত্যার রাজনীতি শুরু হয়। এর ফলে শাসন ব্যবস্থার দুর্বলতা দেখা দেয়। ডক্টর সতীশ চন্দ্র মনে করেন যে অভিজাত গোষ্ঠীর এরূপ দলাদলি রাষ্ট্রের স্থায়িত্বের পক্ষে মোটেই শুভ হয়নি। অর্থনৈতিক দুর্বলতা। আকবরের পরবর্তী সময় থেকে মোগল অর্থনীতি ক্রমশ দুর্বল হয়ে পড়তে শুরু করে। এর উপর রাজ দরবারের সীমায় জাঁকজমক ও বিলাসিতা, বিশাল সেনাদলের বেতন প্রভৃতি ক্ষেত্রে বিপুল অর্থ ব্যয়। 2. সম্রাট শাহজাহান একের পর এক বিভিন্ন নির্মাণ পরিকল্পনা গ্রহণ করে রাজকোষের বিপুল অর্থ অকাতরে ব্যয় করেন। তাছাড়া তিনি বেশ কয়েকটি ব্যর্থ অভিযানের কোষাগারের বিপুল অর্থ ব্যয় করেন, ফলে রাজকোষে ঘাটতি দেখা দেয় এবং প্রশাসনিক ও সামরিক ক্ষেত্রে পর্যাপ্ত ব্যয় নির্বাহ করা মুশকিল হয়ে পড়ে। ঔরঙ্গজেবের আমলে বিভিন্ন যুদ্ধ বিদ্রোহ দমনে রাজকোষের প্রভূত অর্থ ব্যয় হয়, ফলে মোগল রাজকোষে ঘাটতি দেখা দেয়। কৃষি, শিল্প, বাণিজ্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইতিহাসবিদ মোরল্যান্ড বলেছেন যে দেশ যে দেউলিয়া তা ঔরঙ্গজেবের মৃত্যুর পর স্পষ্ট হয়ে যায়। জায়গিরদারি সংকট। মোগল প্রশাসনে বহু মনসবদারকে নগদ বেতনের পরিবর্তে জায়গির দেওয়া শুরু হলে প্রশাসনের নানা সমস্যা দেখা দেয়। জাহাঙ্গীরের আমলে জায়গিরদারি ব্যবস্থায় সংকট দেখা দেয় এবং ঔরঙ্গজেবের আমলে তা প্রকট হয়। অশান্ত দাক্ষিণাত্য থেকে ভালো রাজস্ব আদায় হতো না বলে বহু জায়গিরদার উত্তর থেকে দক্ষিণে বদলি হতে চাইতো না, ফলে উত্তরে জায়গির পাওয়ার জন্য প্রশাসনের নানা চক্রান্ত, ষড়যন্ত্র, দুর্নীতি প্রভৃতি শুরু হয়। শাসকদের অযোগ্যতা। সম্পূর্ণ সামরিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত মোগল শাসন ব্যবস্থার স্থায়িত্ব সম্রাটের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল ছিল, কিন্তু ঔরঙ্গজেবের পরবর্তীকালে একের পর এক অযোগ্য অপদার্থ শাসক মোগল সিংহাসনে বসলে শাসন ব্যবস্থা ক্রমে ভেঙে পড়তে থাকে। বৃদ্ধ ও বিলাসপ্রিয় বাহাদুর শাহ, সুরা ও নর্তকীতে আসক্ত জাহানদার শাহ, স্থূল আনন্দে নিমজ্জিত ফারুক শিয়া, বিলাসপ্রিয় মোহাম্মদ শাহ প্রমুখের পক্ষে পতনশীল মোগল সাম্রাজ্য রক্ষা করা সম্ভব হয়নি। সামরিক ত্রুটি। মোগল সাম্রাজ্যের পতনের একটি গুরুত্বপূর্ণ
কারণ ছিল বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ নিয়ে গড়ে ওঠা মোগল বাহিনীতে কোনো ঐক্য ও সংহতি ছিল না। মনসবদাররা যুদ্ধের সময় সম্রাটকে যে সেনা সরবরাহ করত তাদের আনুগত্য থাকতো মনসবদারদের প্রতি, সম্রাটের প্রতি নয়। বহু মনসবদার নির্দিষ্ট সেনা না রেখে সম্রাটকে ফাঁকি দিত। তাছাড়া মোগল সেনাবাহিনীর গতি ছিল খুবই ধীর এবং অস্ত্রের পদ্ধতি ছিল খুবই পুরনো ও নিম্নমানের। ঔরঙ্গজেবের দায়িত্ব। মোগল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেবের যথেষ্ট দায়িত্ব ছিল। তার ত্রুটিপূর্ণ দাক্ষিণাত্য নীতির ফলে দাক্ষিণাত্যে তীব্র মোগল বিরোধী মারাঠা শক্তির উত্থান ঘটে। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে মারাঠাদের প্রতিরোধ করতে গিয়ে বেশি সময় ব্যয় করলে উত্তর ভারতের প্রশাসন ভেঙে পড়ে। তার ধর্মান্ধ নীতির ফলে রাজপুত, জাট, বুন্দেলা, সতনামী প্রভৃতি বিভিন্ন জাতি সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজয়ের আগুন জ্বালিয়ে দেয়। ৮. বৈদেশিক আক্রমণ। বিভিন্নভাবে যখন মোগল সাম্রাজ্য নানা সংকটে জরাজীর্ণ তখন নাদির শাহ 1738 থেকে 39 খ্রিস্টাব্দ এবং আহমদ শাহ আবদালির আক্রমণ 1748 থেকে 67 খ্রিস্টাব্দ মোগল সাম্রাজ্যের চরম ক্ষতি সাধন করে। সাম্রাজ্যের আর্থিক ও সামরিক শক্তি ভেঙে পড়ে। দেশের বিভিন্ন প্রান্তে স্বাধীনতা মাথাচাড়া দিয়ে ওঠে। উপসংহার। মোগল সাম্রাজ্যের অস্তিত্ব 1858 খ্রিস্টাব্দে সম্পূর্ণ লুপ্ত হলো। সাম্রাজ্যের পতন প্রকৃতির পক্ষে শুরু হয়েছিল 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে। 1760 খ্রিস্টাব্দে 7 খ্রিস্টাব্দের পরবর্তীকালে মোগল সাম্রাজ্যের ক্রমিক পতন ও ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার একই সঙ্গে ঘটতে থাকে। অটোমান সাম্রাজ্য। অটোমান তুর্কি সাম্রাজ্য ছিল মধ্যযুগের পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ দীর্ঘস্থায়ী সাম্রাজ্য। সপ্তদশ শতকে এই সাম্রাজ্যের মর্যাদা চূড়ান্ত শিখরে পৌঁছায়। আবার এই সময় থেকে অটোমান সাম্রাজ্যের দুর্বলতাগুলি প্রকট হয়ে ওঠে। 1683 খ্রিস্টাব্দে ভিয়েনা জয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে অটোমান সাম্রাজ্য ক্রমে দুর্বল হতে থাকে। অষ্টাদশ শতকে এই দুর্বলতা চরমে পৌঁছায়। অটোমান সাম্রাজ্যের পতনের বিভিন্ন কারণ ছিল। এক হচ্ছে স্থানীয় শাসকদের উত্থান। অটোমান তুর্কি শাসকরা সামরিক শক্তি জোরে বিরোধ সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো। রাষ্ট্র পরিচালনায় তুর্কি নাগরিকরা মোটেই যোগ্য ছিলেন না। ফলে অটোমান সুলতানগণ দেশের শাসন কার্য পরিচালনায় নববিজিত স্থানীয় মানুষদের উপর নির্ভর করতে বাধ্য হয়েছিলেন। এই সুযোগে দুর্বল সুলতানদের আমলে বিভিন্ন কর্মচারী নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে প্রশাসন পরিচালনা করতে থাকেন। সুলেমান অটোমান সাম্রাজ্যে সামন্ত প্রথার প্রচলন করেন। পরবর্তীকালে এসব সামন্ত প্রভু এবং পাশা নামে পরিচিত প্রাদেশিক শাসকগণ নিজ নিজ অঞ্চলে স্বাধীন শাসক হিসেবে আত্মপ্রকাশ করেন। ঐক্যের অভাব। অটোমান সাম্রাজ্য বিভিন্ন ধর্ম, সম্প্রদায় ও ভাষাভাষীর মানুষদের নিয়ে গড়ে উঠেছিল। ফলে এই সাম্রাজ্য কোনো ধরনের শাসনতান্ত্রিক, ধর্মীয় বা সাংস্কৃতিক ঐক্য গড়ে ওঠেনি। বৃহত্তর এই সাম্রাজ্যে একসময় তুর্কি জাতির লোকই সংখ্যা লঘিষ্ঠ হয়ে নিজ দেশে বিদেশিদের মতো বসবাস করতে বাধ্য হয়। আর অন্যান্য জাতিগুলো তুরস্কের প্রতি কোনো ধরনের ঐক্যের তাগিদ অনুভব করেনি। গতিহীন ব্যবস্থা। অটোমান সাম্রাজ্যে বহুদূর বিস্তৃত হলো। সময়ের সঙ্গে সঙ্গে এই সাম্রাজ্যের শাসন, সমাজ ও অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ কোনো অগ্রগতি হয়নি। ফলে প্রতিবেশী ইউরোপীয় দেশগুলি থেকে অটোমান সাম্রাজ্যের সব দিক থেকে পিছিয়ে পড়ে। এদিকে অটোমান সাম্রাজ্যের অধীন রাজ্যগুলিতে প্রতিবেশী ইউরোপের অগ্রগতি ধারা যাতে প্রবেশ করতে না পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়। অটোমানদের এই গতিহীন রাষ্ট্র ব্যবস্থা সমাজের পতনকে অনিবার্য করে তোলে। নিপীড়ন। অটোমান তুর্কি শাসকগণ মূলত সামরিক শক্তি জোরে সাম্রাজ্যের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেছিল। ফলে সর্বদা বিভিন্ন জাতিগোষ্ঠীর উপর অটোমান সেনা ও প্রশাসনের অত্যাচার চলত। প্রশাসনের সর্বস্তরে অন্যায় ও দুর্নীতি ছেয়ে গেলেও সাধারণ মানুষ অন্যায় কোনো প্রতিকার পেত না। ফলে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে অসন্তোষ ধুমায়িত হচ্ছিল। রাজ পরিবারের ত্রুটি। দেখো, তুর্কি রাজ পরিবার অটোমান সাম্রাজ্যকে নিজেদের পারিবারিক সম্পত্তি বলে মনে করত। এর ফলে তারা সাম্রাজ্যের কোনো ত্রুটি বিচ্যুতি দূর করার প্রয়োজন বোধ করত না। তাছাড়া রাজ পরিবারের মধ্যে সর্বদা বিবাদ ও ষড়যন্ত্র অটোমান প্রশাসনকে দারুণভাবে প্রভাবিত করেছিল। অর্থনৈতিক দুর্বলতা। অটোমান সাম্রাজ্যের শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি। শিল্প, বাণিজ্য সবই চলে গিয়েছিল ইউরোপীয়দের হাতে। ফলে সাম্রাজ্যের অর্থনৈতিক অগ্রগতি রুদ্ধ হয়ে গিয়েছিল। অর্থনৈতিক দুর্বলতার ফলে অটোমান সাম্রাজ্যের খাদ্য শক্তি নষ্ট হয় এবং সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে পড়ে। সামরিক ত্রুটি। অর্থনৈতিক দুর্বলতা অটোমান সাম্রাজ্যের সামরিক ক্ষেত্রকে প্রভাবিত করেছিল। একদের যে জানিসারি বাহিনী সাম্রাজ্য একের পর এক সাফল্য এনে দিয়েছিল, পরবর্তীকালে তারা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেয়। তাছাড়া এই বাহিনী সাম্রাজ্যের নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে। ইউরোপের সামরিক বাহিনীতে আধুনিক অস্ত্রশস্ত্র যুদ্ধরীতির প্রচলন ঘটল। অটোমান সম্রাটগণ সামরিক বাহিনীতে তার প্রবেশের চেষ্টা না করায় সাম্রাজ্যের সামরিক শক্তি ক্রমে হ্রাস পায়। সুলতানদের অযোগ্যতা। অটোমান সাম্রাজ্যে সুলতানদের ব্যক্তিগত যোগ্যতা ও সামরিক শক্তির উপর প্রতিষ্ঠিত ছিল, কিন্তু সাম্রাজ্যে কোনো ধর্মীয় বা শাসন বিষয়ক ঐক্য গড়ে ওঠেনি। কিন্তু রাষ্ট্রের প্রতি বিভিন্ন সম্প্রদায়ের আনুগত্যের অভাব ছিল। এরূপ পরিস্থিতিতে পরবর্তীকালে একের পর এক দুর্বল ও অযোগ্য শাসক অটোমান সিংহাসন দখল করলে সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে পড়ে। উপসংহার দেখো, এরূপ অবস্থায় খ্রিস্টান ইউরোপ, রাশিয়া অন্যান্য দেশের আক্রমণ অটোমান সাম্রাজ্যের পতনকে অনিবার্য করে তোলে। শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের জাতীয়তাবাদী নেতা কামাল আতাতুর্ক বা কামাল পাশা সর্বশেষ অটোমান সুলতান ষষ্ঠ মোহাম্মদকে 1918 থেকে 1922 খ্রিস্টাব্দে সিংহাসনচ্যুত করে 1 নভেম্বর 1922 খ্রিস্টাব্দে তুরস্কে প্রজাতন্ত্র ঘোষণা করেন। এইভাবে দীর্ঘ 623 বছরের 1299 থেকে 1922 খ্রিস্টাব্দ প্রাচীন তুর্কি অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। মূল্যায়ন দেখো, সুবর্ণ যুগ।
সাংস্কৃতিক অগ্রগতি, বিশেষ করে শিল্প কলার ক্ষেত্রে যেমন সম্রাট শাহজাহান রাজত্বকালে মুঘল সাম্রাজ্য সোপান যুগে প্রবেশ করেছিল, তেমনি সংস্কৃতির বিভিন্ন শাখায় পৃষ্ঠপোষকতার ফলে সুলতান সুলেমানের রাজত্বকালে অটোমান সাম্রাজ্যের সুবর্ণ যুগ প্রবেশ করেছিল। প্রজা দরদ, ভারতের মুঘল শাসনকালে প্রজাদের উপরে দরদের বিষয়ে সম্রাট আকবরের অবদান যেমন অসামান্য, তেমনি সাম্রাজ্যের মুসলিম সম্প্রদায়ের অগ্রগতিতে অটোমান সম্রাট সুলেমানের অবদান অসামান্য। অগ্রগতি, ভারতের মুঘল শাসনকালে রাজধানী দিল্লি সহ বিভিন্ন নগরের অগ্রগতি ঘটে। অন্যদিকে অটোমান সম্রাট সুলেমানের পূর্বতন কনস্টান্টিনোপল নগরীকে আধুনিক ইস্তানবুল নগরীতে পরিণত করার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করেন এবং ইস্তানবুলকে তুর্কি ও ইসলামিক দুনিয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করেন। সহানুভূতি, ভারতের আকবরের মতো মুঘল সম্রাটগণ জাতি ধর্ম নির্বিশেষে মানুষের প্রতি মহানুভবতা দেখিয়েছিলেন। অটোমান সম্রাট সুলেমানও কৃতদাস ও দরিদ্রদের প্রতি খুবই সহানুভূতিশীল ছিলেন। স্টুডেন্টস, এই পর্যন্ত একটু বড় হলে তোমরা এটা দেখে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।